চিফ প্রসিকিউটর ছিলাম। একদিন আমি নাম বলবো না, যেহেতু নাম বললে সমস্যা আছে। একজন নৌবাহিনীর প্রাক্তন রিটায়ার্ড কর্মকর্তা আমার অফিসে আসলেন। অনেক সময় তিনি বাইরে অপেক্ষা করেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি জানতে পারিনি, এক পর্যায়ে বললে যে কথা বলতে চাই। আসলেন, উনি বললেন যে আমি একসময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে চাকরি করতাম, আমার কিছু অভিজ্ঞতা আছে স্যার, আমি আপনাকে জানাতে চাই। উনি একটা বর্ণনা আমাকে তুলে ধরলেন, যে বর্ণনাটা যদি আমাদের একজন ফিল্ম মেকার ওই বর্ণনাটাকে তার ফিল্মে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে গানস অফ নাভারন নামে যে সিনেমা আছে, বা ওয়ার্ল্ড ওয়ার গুলোতে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যে দুনিয়াব্যাপী যে সবচাইতে ভালো ভালো সিনেমাগুলো হয়েছে, এরকম কয়েকটি ভালো সিনেমা হতে পারতো, হৃদয়স্পর্শী সিনেমা হতে পারতো। আমি শুনলাম, নোট নিলাম। কিছুদিন পরে উনি আবার আসলেন, বলে স্যার আমি সাক্ষী দিতে চাই, আমি নিজের কথা বলতে চাই। তা আমি বললাম যে আপনি কি বলতে চান, আবার বলেন। আগের দিন যেসব বক্তব্য উনি দিয়ে গিয়েছিলেন সব আমার কাছে নোট থাকা সত্ত্বেও আমি ওনাকে বললাম আপনি আবার বলুন। উনি আবার বললেন, আমি পুরো জিনিসটা আবারও নোট নিলাম। দেখলাম যে না, কোনো তথ্যগত কোনো বিভ্রান্তি নাই, একই রকম বলেছেন। থার্ড ডে আবার আসলেন। আমি এর মধ্যে উনি যে তথ্যগুলো দিলেন সেগুলো আমাদের তদন্ত সংস্থার কাছে আমি সরবরাহ করেছি। তাদেরকে বললাম যে আপনারা বের করতে থাকেন। তদন্ত সংস্থা এটা কোনো কুল কিনারা করতে পারলেন না, মেলাতে পারছিলেন না। থার্ড ডেতে উনি আসলেন, আবারও একই বক্তব্য দিলেন এবং বললেন স্যার কেন আপনারা বুঝতে পারতেছেন না যে আমি যা বলছি সত্য বলছি। আমি নোট নিলাম। উনি একটা বিশেষ ভিকটিমের নাম বললেন এবং সেই ভিকটিমকে কিভাবে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল, কিভাবে বরগুনার চরদুয়ানি থেকে বলেশ্বর নদী হয়ে কিভাবে নদীর মাঝখানে নিয়ে তাকে গুলি করে হত্যা করার পরে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সবকিছু উনি বললেন। কিন্তু ওই নামের কোনো ভিকটিমকে আমরা খুঁজে পাচ্ছিলাম না বলে এই যে টোটাল রহস্যের জট, এটা আমরা বের করতে পারছিলাম না। উনি চলে গেলেন। আমি বললাম যে আপনাকে আমি ডাকবো, আপনি অপেক্ষা করেন। তার কয়েকদিন পরে হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসলো যে এই নামের একজন ভিকটিমের পরিবারকে পাওয়া গেছে। যে ভিকটিমের নামটি তিনি 3 বার বলেছিলেন আমাকে। আমি সাথে সাথে বললাম আমার প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থার অফিসারদেরকে, আজকে রাতেই আপনি বরিশালে যাবেন। বলে স্যার রাত্রে কেন, সকালে গেলে হয় না? যে হয়, তবে রাত্রে গেলেই ভালো। যাই হোক, পরের দিন সকালবেলায় তারা চলে গেলেন। সেই ভিকটিম পরিবারের সন্ধান পাওয়া গেল, যাকে তিনি বিডিআর এর সদস্য ছিলেন। বিডিআর বিদ্রোহের পরে তিনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন হত্যাকাণ্ডের, তিনি আশঙ্কা করেছিলেন যে তাকে হত্যা করে ফেলা হবে, সত্যটা যাতে তিনি প্রকাশ করতে না পারেন। সেজন্য তিনি নাম পরিবর্তন করে নিজের নাম ভিন্ন নাম রেখে অন্য জায়গা, অন্য ডিস্ট্রিক্টে গিয়ে একটা ক্লিনিকে চাকরি করতেন। সেইখান থেকে এই খুনি বাহিনী তাকে খুঁজে বের করে, অপহরণ করে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। তার লাশ ভেসে ওঠে সৌভাগ্যক্রমে। লাশ যখন অপমৃত্যুর মামলা হয়ে ভেসে ওঠে, যেহেতু তার অরিজিনাল নামটা ছিল না, সেই কারণে তার পরিবার বুঝতে পারেনি। পরবর্তী সময়ে পরিবার বুঝতে পারার পরে ছবি দেখানো হয় এবং আইডেন্টিফাই করে ডিএনএ টেস্টের মাধ্যমে যে এই লোকটি তাদের পরিবারের সদস্য। একটা ছোট্ট তথ্যের মধ্য দিয়ে খুন, অপহরণের, গুমের একটা বিশাল চক্র উদ্ঘাটিত হয়ে গেল। সেই সূত্র ধরে যে জায়গা থেকে অপহরণ শুরু হয়, যেখানে গিয়ে তাকে বন্দি রাখা হয়, যেখানে তাকে হত্যা করা হয়, যেভাবে হত্যা করা হয়, যে ট্রলারে নেওয়া হয়, সেই মাঝি, সেই হত্যাকারী বাহিনী, সেখানে কারা কারা, কোন কোন অফিসাররা কিভাবে যেত, সমস্ত জিনিসের তথ্য উদ্ঘাটিত হয়ে গেল। এখন গুম কমিশনের মাননীয় চেয়ারম্যান এখানে আছেন, ওনারা তো লম্বা সময় ধরে কাজ করেছেন। আমরা গুম নিয়ে কাজ শুরু করি একটু দেরিতে, কারণ প্রথম দিকে আমাদের প্রায়োরিটি ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেটার বিচারটা আগে করে। সেজন্য প্রথম দিকে আমরা ব্যস্ত ছিলাম সেই এভিডেন্স গুলো কালেকশনের জন্য। পরবর্তী সময় গুমের বিষয় যখন আমরা হাত দিই, ততক্ষণে গুম কমিশন অনেক দূর এগিয়ে গিয়েছেন। তাদের সূত্র ধরেই যখন উত্তরা টিএফআই সেলে আমরা প্রথম দিন গেলাম, সেই দ্বিতল বিল্ডিং এর সিঁড়ি দিয়ে ওঠার জন্য
সিঁড়িতে গিয়ে দেখি যে পুরানো ভাঙা আলমারি, বিভিন্ন ফার্নিচার, চেয়ার টেবিল এমনভাবে ডাম্প করে রাখা হয়েছে যে ওখানে ঢোকার কোনো সুযোগ নেই। বহু কষ্টে কয়েকদিন সময় নিয়ে আমরা এগুলো সরানোর পরে দোতলায় যখন উঠলাম, খুঁজতে 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 গিয়ে পেলাম বালতির মধ্যে 5টা বোমা, টাইম বোম লাগানো, সেটার সাথে একটা টাইমার সেট করা। তো যাই হোক, সে আর এক পর্ব, সেগুলো আমরা বলেছিলাম অতীতে। সেই বোমা নিষ্ক্রিয় করা হলো, সবকিছু করা হলো। অদ্ভুত বিষয় হলো, ভিডিও করে রাখলাম আমরা পুরো দৃশ্যটা, বোমা উদ্ঘাটন থেকে শুরু করে বোমাটাকে নিষ্ক্রিয় করার সময় যে বিস্ফোরণ হলো, সেটা যখন কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্টের জন্য পাঠানো হলো, রিপোর্ট দিল সেখানে কোনো বিস্ফোরকের অস্তিত্ব ছিল না, কারণ তাদের কাছেই তদন্তের দায়িত্বটা ছিল। তারা নিজেরা উদ্ধার করলেন বোমা ফাটালেন তারা, বিকট আওয়াজে ভিডিওর সামনে সমস্ত কিছু বিস্ফোরিত হলো। ওনারা ওপিনিয়ন দিলেন যে এই বোমাটা যদি এই ঘরের মধ্যে বিস্ফোরিত হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেতে পারতো। কিন্তু কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট আসলো, এর মধ্যে বিস্ফোরকের অস্তিত্বই ছিল না।